আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি রায়হান আয়ার খান, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে বাংলা কিভাবে পড়ব, অর্থাৎ অ্যাডমিশনের জন্য বাংলা কিন্তু একটি ভাইটাল সাবজেক্ট। সো এই যে ভাইটাল সাবজেক্টটির জন্য তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং সেই প্রস্তুতিটি নেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে বাংলা প্রস্তুতি কিভাবে সবচেয়ে উত্তম উপায়ে নেওয়া যায় তা কিন্তু তুমি জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কেননা বাংলা থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে প্রশ্ন করে না। অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে একটি নির্দিষ্ট সংখ্যক নম্বর থাকে বাংলা থেকে। এখন প্রশ্ন হলো, এই বাংলার প্রস্তুতিটি কিভাবে গুছিয়ে এবং সাজিয়ে কৌশলগতভাবে নিতে পারি। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেই। সবাই কি চান্স পায়? সবাই তো চান্স পায় না। কেন পায় না? কারণ সে যথেষ্ট সম্ভব পরিশ্রম করা সত্ত্বেও তার প্রস্তুতি গোছানো না হওয়ার কারণে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। আর এই গোছানো প্রস্তুতির জন্য তোমাদেরকে দরকার একটি সঠিক গাইডলাইন, আর সেই সঠিক গাইডলাইনটি পাবে আজকের এই ভিডিওতে। প্রথমে দেখো, বাংলা সাবজেক্টটিকে যদি আমি ভাগ করি, প্রথম ভাগেই রয়েছে সাহিত্য অংশ, অর্থাৎ প্রথম পার্টে যেটি রয়েছে টেক্সট বুক, দ্বিতীয় পার্টে রয়েছে ব্যাকরণ, তৃতীয় পার্টে রয়েছে বিরোচন, আর চতুর্থ পার্টে রয়েছে লিখিত। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য লিখিত অংশটি গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত অংশটি গুরুত্বপূর্ণ না। তো আমি আমার আজকের এই ভিডিওতে বাংলার যে চারটি অংশে কোন অংশে কি রয়েছে এবং তা কিভাবে তুমি প্রস্তুতি নিবে সেই অংশটি নিয়ে আমি আলোচনা করব। প্রথম অংশ রয়েছে টেক্সট বুক। এখন এই টেক্সট বুক থেকে কি পড়ব? দেখো, টেক্সট বুকে তোমাদের কিছু গদ্যাংশ পদ্যাংশ থাকে এবং সেই গদ্যাংশ পদ্যাংশের মধ্যে তোমাকে স্পেসিফিকভাবে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। তাছাড়া তোমার যে সহপাঠ বইটি রয়েছে সেটিও কিন্তু বাংলা টেক্সটের মধ্যে পড়ে। এবছর অর্থাৎ 2020 সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু সহপাঠ থেকে অনেক প্রশ্ন এসেছে। যারা এই সহপাঠটিকে অবহেলা করেছে তারা কিন্তু সহপাঠ থেকে উত্তর করতে পারেনি। সুতরাং তোমাদেরকে আমি বলবো সহপাঠটি অধিক গুরুত্ব অনুসারে পড়ার জন্য। আবার টেক্সট বুকের যে যদি কোনো গদ্য পদ্য অথবা সহপাঠের কোন বিষয়গুলো তুমি এক্সট্রাক্ট করবে, অর্থাৎ কোন বিষয়গুলো তুমি অধিক গুরুত্ব দিয়ে পড়বে, সেই বিষয়গুলো তুমি মাথায় রাখো। প্রথমত হচ্ছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে একটি কিংবা দুটো প্রশ্ন অবশ্যই থাকে। দ্বিতীয় হচ্ছে তোমার শব্দার্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরের প্রশ্ন যে বিশ্লেষণ করলে দেখা যায় যে শব্দার্থ থেকে তারা কিন্তু একটি প্রশ্ন রাখে, অর্থাৎ প্রত্যেকটি গদ্য এবং পদ্যের যে শব্দাংশ রয়েছে অর্থাৎ শব্দার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি মুখস্থ করতে হবে। মুখস্থ না করতে পারলে বুঝে বুঝে মনে রাখতে হবে, তাহলে পরীক্ষার হলে কিন্তু তুমি আনসার করতে পারবে। তার পরবর্তীতে তোমার যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে মূল গদ্যটি যেটি রয়েছে সেই মূল গদ্যটি তোমাকে জানতে হবে। মূল গদ্যের মধ্যে তোমাকে স্পেসিফিক কিছু ইনফরমেশন জানতে হবে। প্রথম যে ইনফরমেশনটি তোমাকে জানতে হবে সেটি হচ্ছে যে কোনো স্পেসিফিক যে চরিত্রগুলো রয়েছে অর্থাৎ চরিত্র সম্পর্কে তোমাকে জানতে হবে। দ্বিতীয় তোমার কি রয়েছে? দ্বিতীয় তোমার বস্তু সম্পর্কে জানতে হবে, অর্থাৎ তোমার একটি গল্পে দেখবে যে অনেকগুলো চরিত্র থাকে। ধরো অপরিচিতা গল্পের সবচেয়ে সুন্দর যে চরিত্রটি রয়েছে সে কল্যাণী, অর্থাৎ কল্যাণীকে নিয়েই কিন্তু অপরিচিতার যে গল্পটি সাজানো হয়েছে। তারপর অনুপম রয়েছে, অনুপমের মামা রয়েছে, শম্ভুনাথ সেন অর্থাৎ কল্যাণীর বাবা রয়েছে। এই যে বিভিন্ন চরিত্রগুলো সম্পর্কে তোমাকে ভালো আইডিয়া রাখতে হবে। তাছাড়াও কিছু ছোট ছোট চরিত্রের কথা উল্লেখ থাকে, বিনোদাদার কথা উল্লেখ রয়েছে। তাছাড়া অন্যান্য যে ছোট ছোট চরিত্রগুলো রয়েছে সেগুলো তোমাকে একটু হৃদয়ঙ্গম করতে হবে। তারপর আমরা যদি বিশ্লেষণ করি বস্তু বলতে কি বোঝায়, ধরো তোমার 4 পায়ের উপর হুকা হাতে ঝিমাইতেছিলাম, এখানে 4 পাই মানে 4 পাই একটা বস্তু। তারপর হুকা হাতে, কি হাতে? হুকা, তারপরে এই হুকাটাও কিন্তু একটা বস্তু। তারপরে এরকম বিভিন্ন গল্পে, বিড়াল গল্পে যেমন রয়েছে, অন্যান্য গল্পগুলোতে কি রয়েছে তোমার এরকম বস্তুর কথা উল্লেখ রয়েছে। সেই বস্তুগুলোকে তোমাকে টুকে রাখতে হবে।
তারপর বিভিন্ন স্থানের কথা উল্লেখ রয়েছে। ধরো তোমার এই যে 52 দিনগুলোতে শেখ মুজিবুর রহমানের যে আত্মজীবনী থেকে নেওয়া আছে, এখানে কিছু স্থানের কথা উল্লেখ আছে, যেমন ফরিদপুর জেলের কথা উল্লেখ আছে বা অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো যদি তুমি ভালোভাবে মাথায় রাখো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেই স্থান থেকে তুমি প্রশ্নটি আনসার করতে পারবে। তারপরে সে সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি দেখো যে সময়টা কি, এখানে দেখা যাবে কোন কি বারের কথা উল্লেখ করা হয়েছে, অথবা তুমি যদি আহ্বান গল্পে লেখক কখন তার যে গ্রামের বাড়িতে আসেন, এটা কিন্তু একটা সময়ের কথা উল্লেখ রয়েছে। তারপর ফরিদপুর জেল থেকে কখন তাকে স্থানান্তর করা হয়, এই যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে। মানে সময় বলতে এখানে তারিখটাও তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ কত তারিখে শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়, বা এই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তথ্যগুলো, এইগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো এবং এগুলো থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকে। অর্থাৎ তোমাকে প্রথমত তোমার স্থান সম্পর্কে জানতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাকে ব্যক্তি সম্পর্কে জানতে হবে, তৃতীয় হচ্ছে সময় সম্পর্কে জানতে হবে। তারপর রয়েছে স্পেসিফিকভাবে যদি কোনো নদ নদী বা পাহাড় পর্বত ভৌগোলিক বিষয়াদি সম্পর্কে তোমাকে জানতে হবে। ধরো তোমার জীবনানন্দ দাশের যে কবিতাটি রয়েছে সেই কবিতায় কতটি নদীর কথা উল্লেখ করা হয়েছে, অথবা রক্তে আমার অনাদি অস্থি সেই কবিতায় কতটি নদীর কথা উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যে টেক্সট বুকটি পড়বো সে কোন জায়গা থেকে কি পড়বো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ব্যাকরণ অংশ। সেই ব্যাকরণ অংশে আমি কি পড়বো? দেখো, ব্যাকরণ অংশে আমরা জানি যে 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব, দ্বিতীয় হচ্ছে শব্দতত্ত্ব, তৃতীয় হচ্ছে বাক্যতত্ত্ব, আর চতুর্থ হচ্ছে অর্থতত্ত্ব। অর্থাৎ এই যে 4টি ভাগ রয়েছে ব্যাকরণের, এই 4টি ভাগ তুমি যদি ভেঙে ভেঙে পড়ো আর এই 4টি অংশের আলোকে যে ব্যাকরণের টপিকগুলো রয়েছে সেগুলো বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমাকে বেগ পোহাতে হবে না যে কোনো ভর্তি পরীক্ষার হলে গিয়ে। তোমাকে প্রত্যেকটি টপিক একদম, ধরো ধ্বনিতত্ত্বের মধ্যে কি আলোচিত হয়, আমরা সাধারণত জানি ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি কি নিয়ে আলোচিত হয়, সব ধ্বনি রিলেটেড যতগুলো আছে সবগুলো কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তারপর ধ্বনিতত্ত্বের মধ্যে সন্ধি আলোচিত হয়, ধ্বনি উচ্চারণ আলোচিত হয়, তারপর ধ্বনির স্থানগত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচিত হয়। তো এই যে ধ্বনি তথ্যের মধ্যে এগুলো আলোচিত হচ্ছে, এগুলোর বিস্তারিত তোমাকে জানতে হবে। শব্দতত্ত্বে কি আলোচিত হয়? শব্দতত্ত্বে তোমার আলোচিত হয় শব্দকে নিয়ে যা হয়, যেমন সমাস, প্রকৃতি প্রত্যয়, ধাতু, এগুলো কিন্তু শব্দতত্ত্বে আলোচিত বিষয়। সুতরাং বা শব্দের শ্রেণী বিভাগ, শব্দের উৎপত্তি, তারপর দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, তারপর পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এই যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কিন্তু কোথায় আলোচিত হয়? শব্দতত্ত্বে আলোচিত হয়। এই শব্দতত্ত্বে আলোচিত যে টপিকগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে কি আলোচিত হয়? বাক্যের শ্রেণী বিভাগ, তারপর বাক্যে কত প্রকার, এই যে এই বাক্য রিলেটেড যেমন বাগধারা রয়েছে, তারপর রয়েছে তোমার বাক্যের মধ্যে বাচ্য রয়েছে, উক্তি রয়েছে, সো এই যে বিষয়গুলো কিন্তু কারক রয়েছে, এই যে বিষয়গুলো তোমাকে একটু স্পেসিফিকভাবে পড়তে হবে। তারপর অর্থতত্ত্বে সাধারণত প্রশ্ন আসে না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু অভিধান তথ্য নামে একটি জায়গা রয়েছে প্রশ্ন করার, সেখানে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে। অর্থাৎ তোমাকে অর্থতথ্য যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে না, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই তোমাকে এই অংশটি পড়তে হবে। এবার আসি বিরোচন অংশে। বিরোচন অংশ রয়েছে তোমার কি কি? তুমি যদি প্রথমেই দেখো তোমার হচ্ছে বাগধারা, তারপর রয়েছে এক কথায় প্রকাশ, তারপর তোমার কাছে রয়েছে প্রবাদ প্রবচন, তারপরে কি রয়েছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ। কারণ এই যে বিষয়গুলো রয়েছে তুমি যদি এইগুলো হচ্ছে মুখস্থ বিষয়, অর্থাৎ এগুলোকে তোমাকে প্রথম থেকেই একদম ভালোভাবে একটি প্রিপারেশন নিতে হবে। তাহলে আমি যে বিষয়গুলো বললাম, প্রথম হচ্ছে তোমাকে টেক্সট বুকটা ভালোভাবে পড়তে হবে, দ্বিতীয় হচ্ছে গ্রামার তোমাকে ভালোভাবে পড়তে হবে, তৃতীয় হচ্ছে তোমাকে বিরোচন অংশ ভালোভাবে পড়তে হবে। এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে পড়তে চাও তাহলে আমাদের একটি কোর্স রয়েছে, যে কোর্সটির নাম হচ্ছে এসএসসি অ্যাডমিশনের ইজি এডুকেশনের কোর্স, এবং সেই ইজি এডুকেশন যে আমরা যে কোর্সটি করাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটি টপিক তোমার ধরে ধরে আলোচনা করা হবে। তুমি যদি এই কোর্সটিতে ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটি রয়েছে সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা, অথবা যে নম্বরটি তোমার নিচে দেওয়া আছে অর্থাৎ আমার পার্সোনাল নম্বর, সেটিতে তুমি যোগাযোগ করে তুমি এনরোল হতে পারবা। অর্থাৎ তোমার বাংলার কোনো সমস্যাই থাকবে না, আমরা প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাকে হচ্ছে আলোচনা করা হবে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যাও তাহলে তুমি এই
কোর্সে তুমি ভর্তি হয়ে নাও। এবং এই কোর্সে ভর্তি হলে তোমার যে কোনো সমস্যা, বাংলার যে কোনো বিষয়াদি নিয়ে আমরা কি করব, বিস্তারিত আলোচনা করব এবং সেই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসবে। সুতরাং আর দেরি করো না, তোমরা ডেসক্রিপশনে যে লিঙ্ক থেকে আজই তুমি ভর্তি হয়ে নাও আমাদের এই কোর্সে। আর আরেকটি বিষয় যেগুলো বলছিলাম, লিখিত নিয়ে আমাদের একটি বই রয়েছে, রিটেন এক্স বই। সেই বইয়ের প্রত্যেকটি টপিক ধরে ধরে আমরা আলোচনা করব এবং এই রিটেন এক্স মধ্যে কি রয়েছে বা লিখিতর মধ্যে কি আসে। সুতরাং এই যে বাংলা লিখিত রয়েছে, সেই লিখিতর মধ্যে তোমার আসে শব্দ দিয়ে বাক্য গঠন করা, তারপর আসে তোমার যে উদ্ধৃতি বিশ্লেষণ করা, তার সারাংশ সারমর্ম, আরও বিভিন্ন বিষয়গুলো আলোচিত হয়। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসটি তোমরা দেখে সেই অনুযায়ী আমরা আলোচনা করব। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাংলা দিয়ে শুরু করো প্রস্তুতি, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষাতে তুমি যদি একটি ভালো দখলদারিত্ব নিয়ে আসতে পারো এই বাংলার উপরে, তোমার কিন্তু অন্যান্য বিষয়গুলোর উপরে কনফিডেন্স আরও অনেক বেশি বাড়বে। সুতরাং বাংলা দিয়ে শুরু হোক তোমাদের এডমিশনের যাত্রা, সেই কামনাই করি। আর যে কোনো সমস্যায় আমরা আছি তোমাদের সঙ্গে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে আর একটি লাইক দিয়ে যাবে। সুতরাং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।